নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। ঘটনা শেয়ার করেছেন রাজন্যা সেন। রাজন্যা বলছেন, সহেলি, ঘটনাটি আমার স্বামীর সঙ্গে ঘটে গেছে গত বছর। আমার স্বামী পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বর্ধমানের কিছুটা এরিয়া জুড়ে, প্রথমেই বলে রাখি, যারা এমআর এই প্রফেশনে আছেন তাদের বিভিন্ন এরিয়া ভাগ করা থাকে। তো আমার হাজব্যান্ডেরও এরিয়া বর্ধমানের কিছু অংশ, সেখানকার ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করা, কেমিস্ট শপের সঙ্গে যোগাযোগ করা, সেই কাজগুলো উনি করে থাকেন। ওনার আন্ডারে আবার অনেকে কাজ করেন। তো একটা ওষুধের কিছু প্রবলেম হচ্ছিল, দোকানদারের কাছ থেকে কমপ্লেন এসেছিল। তো ওর যারা জুনিয়ররা আছে তারা ওকে বলেছিল, দাদা একদিন ভিজিটে আসতে হবে, এসে আপনি একবার কথা বলে যান। এটা ওদের প্রফেশন সম্পর্কিত বলে উনি আর ডিটেলে কিছু বলেননি। তো প্রসঙ্গটা তাই, সেই প্রসঙ্গেই বর্ধমানে যাওয়া। জায়গাটির নাম হলো আদিসপ্তগ্রাম। বর্ধমানের এই জায়গাটিতে যখন সব থেকে ঘুরে এসে এবার বসেছেন সন্ধেবেলা, বসে আছেন, তো ঠিক পাশে একজন ঘটি গরম বিক্রেতা এসে দাঁড়ান। বেশ বয়স হয়েছে ভদ্রলোকের এবং খুব খিদে পাচ্ছিল সারাদিন। বেশ সেদিনকে ওনার খুবই খাটাখাটনির মধ্যে গেছে। অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছেন, ভালো করে খাওয়া দাওয়া হয়নি। তো প্রথমত বাইরের কিছু জিনিস ওনার খাওয়া বারণ হলো। সেদিনকে বললাম না, খিদের মুখে খাবারটা খেলেন। তো খেতে এবার সে বয়স্ক ভদ্রলোকের সঙ্গে বসে বেশ অনেকক্ষণ ধরে কথা বলছেন যে, কাকা কি ব্যাপার, কেমন আছেন, আপনাদের এখানে কীরকম রোজগারপাতি হয়, এই গ্রামের দিকে কতটা কি সেল হয়, রোজ কি স্টেশনে আসেন, এরকম নানাবিধ গল্প বসে বসে ওনার সঙ্গে করতে থাকেন। তো ভদ্রলোক বলেন যে, বাবা একটা কথা বলি, তোমার সামনে সময়টা বড় খারাপ। অনেকক্ষণ ধরে ওনার মুখের দিকে চেয়ে দেখছিলেন এবং অদ্ভুতভাবে কপালের মাঝখানটায় ওনার চোখের দৃষ্টিটা ছিল। বারবার চেয়ে দেখছেন এবং বলছে, তোমার মাঝখানে না খুব ফাঁড়া আছে, তোমার লাইফের রিস্কও আছে, তুমি সাবধানে থেকো। সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেলেন এবং এরকম একটা মোটামুটি জ্যোতিষের মতন কথা বলাতে ওনার হাজব্যান্ড একটু হেসে ওঠেন যে, কাকা বা জ্যোতিষী এসব চর্চা করা হয় নাকি? বলছেন যে, না বাবা, বিশ্বাস না করতে পারো, তবে তোমার সময় খারাপ যাচ্ছে, এরকম সময়ে খারাপ গেলে একটু সাবধানে থাকবে, তোমার যোগটোকগুলো খারাপ আছে। এবার যেহেতু উনি এগুলো বিশ্বাস করেন না, উনি আরও ডিটেলে কিছু গ্রহ টোহের ব্যাপার বলেন। তো উনি আর শোনেনও না এবং যেহেতু বিশ্বাস করেন না, যে গ্রহের ফের বা এই সম্পর্কে ওনার কোনো আইডিয়া নেই। কিছুটা সারাদিনের পরিশ্রমের পর একটু হালকা মেজাজে গল্প করতে করতে এই ধরনের কথাবার্তায় উনি একটু বিব্রত বোধ করেন। একবার হেসে উড়িয়ে দেওয়ার পর যখন তিনি দুবার তিনবার বলছেন, তখন এবার উনি বলেন যে, কাকা এসব ছাড়ো, এমনি বলো তোমার বাড়ি ঘরে কে কে আছে না আছে, এসব কথা বলো। তো ওই ভদ্রলোক দেখলেন যে বিরক্ত হলেন যে আমার কথা বিশ্বাস করছে না। তো উনি হঠাৎ করে ক্ষেপে গিয়ে একটু গালমন্দ করে বসেন ওনাকে। এই বেটা বলে কিছু খারাপ শব্দ উচ্চারণ করে বলেন, বিশ্বাস করলিনি তো আমার কথা, বিশ্বাস করলিনি, দেখবি তোর কপালে অনেক দুঃখ আছে, দেখবি তোর কপালে। ঠিক এভাবে 2 থেকে 3 বার কথাগুলো বলেন। এটা শোনার পর উনি এবার রেগে যান যে, ধুর, তোমার সঙ্গে একটা ভালো মনে কথা বলছিলাম, তুমি এইসব উল্টোপাল্টা কথা বলছো বলে একটু তর্কাতর্কি লেগে যায়। পাগল নাকি কে জানি। এবার ওদের তর্কাতর্কি দেখে 2-4 জন লোকও জড়ো হয়ে যায়। তারা আবার এসে ওই ভদ্রলোককে, এই কাকা তুমি যাও, এই ভাই কি হয়েছে, এটা কথা বলতে বলতে হঠাৎ করে গালমন্দ করছে, কি বলুন তো। এই অবধি বিষয়টা ঠিকঠাক ছিল। তারপর থেকে সমস্যা শুরু হয়। যেই ট্রেনে উঠেছে, উনি বললেন এটা কোনো রকম বানানো কথা বা কিছু না, ট্রেনে ওঠার পর থেকে প্রচণ্ড বমি শুরু হয়ে যায়, বারবার গা পাক দিচ্ছে। কিছুক্ষণ পরে যারা জল বিক্রি করেন তারা ওঠে, তাদের কাছ থেকে জলও খায়। ভাবছেন যে কখন আসবে ওদের বাড়ি কিন্তু বেলুড়ে, যে বেলুড় স্টেশনে আমি নামবো,
নামলে আমার শান্তি। প্রচণ্ড মানে শরীরে এত আনচান করছে, এত কষ্ট হচ্ছে, বলছে বলে বোঝানো যাবে না। কিভাবে যে ও বাড়ি এসেছিল ও বলছে আমি নিজেই জানি না, মানে ওনার হাজব্যান্ড বলছেন যে আমি নিজেই জানি না আমি কীভাবে বাড়ি অবধি এলাম। ওইখান থেকে ওইটুকু বাড়ি, ওনার বাইকটা স্টেশনে নেমে গ্যারেজে রাখা থাকে, সাইকেলের যে গ্যারেজ বা বাইকের গ্যারেজে রাখা থাকে, বাইকে করে বাইক চালিয়ে বাড়ি আসার মতন পজিশনে উনি ছিলেন না। উনি ওখান থেকে রিক্সা নিয়ে বাড়িতে যান। রিক্সা করে যখন বাড়িতে আসছেন পেটটা পুরো চেপে ধরে, ওনার ওয়াইফ মানে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় মেলছিলেন। ওই অবস্থায় হাজব্যান্ডকে দেখে অবাক হয়ে যায় যে কী অবস্থা, তুমি এরমভাবে এই সময় এরমভাবে কী করে এলে, মানে মানে ও অবাক হয়ে গেছে, দেখেই বুঝতে পারছে অসুস্থ, একটা সুস্থ মানুষ গেল বাড়ি থেকে, কীরকম একটা মুখ চোখ কালো হয়ে গেছে আর কন্টিনিউয়াসলি পেটের মুচড়োচ্ছে, বোঝা যাচ্ছে। হাজব্যান্ড ইশারা করে যে এনাকে টাকাটা দিয়ে দাও, আর ব্যাগটা কোনো রকমে ওয়াইফকে দিয়ে আরও দুজনকে ডাকা হয়, তারা এসে ধরে ধরে ওদের 3 তলায় থাকে, ওদেরকে তোলা হয় ওনাকে। বাড়িতে ডাক্তার ডাকা হয়, ডাক্তার এসে দেখেন, বলছেন বাড়াবাড়ি হয়ে গেছে, অ্যাডমিট করে দিন। হসপিটালে অ্যাডমিট করা হয়, হসপিটালে বলে ডায়রিয়া হয়েছে। এবার লোকে বলবেন যে বাইরে বাইরে ঘুরে ঘুরে কাজ করেন, ডায়রিয়া হওয়াটা অস্বাভাবিক, কী হতেই পারে, আর বাইরের কোনো খাবার খেয়েছে, ফুড পয়জন হয়ে গেছে। ব্যাপারটা যদি এতটা সহজ হতো তাহলে ঠিকই ছিল। এবার একটু প্রথম দিন তো কথা বলার মতো পজিশানে ছিল না, কোনো কিছু বলতে পারিনি। শুধু ডাক্তারবাবু একবার জিজ্ঞেস করেছিল কী খেয়েছিলে, ও মোটামুটি বললো বাইরের স্টেশনে কিছু খাবার খেয়েছিলাম, এটার থেকে বেশি কিছু বলতে পারেননি। তার পরের দিন হসপিটালে দেওয়ার পর স্যালাইন চলেছে, অনেকটা সুস্থ হয়েছেন। তখন স্ত্রীকে বলছেন যে জানো, স্ত্রী যখন ভিজিটিং আওয়ার্সে দেখা করতে গেছেন, যে এরকম কালকে এরকম ঘটনা ঘটেছে, আমাকে এইসব বসে বসে বলছিল। বাড়ির প্রত্যেকে দেখছে যে অদ্ভুতভাবে ছেলের এই গলার দুটো সাইডে কালো চাপা চাপা দাগ, রক্ত জমার মতন। ডাক্তারবাবু যখন ভিজিটে এসছেন তাকে জিজ্ঞেস করছেন, ডাক্তারবাবু এই দাগটা কেন, মানে পেটের প্রবলেম হয়েছে, গলায় এরকম রক্ত জমার কেন? উনি বলছেন এটা আমরা দেখছি, আলাদা করে দেখছি। মানে ওটার সঙ্গে পেটের প্রবলেমের সঙ্গে গলার দাগটার কোনো কানেকশন নেই। কেউ গলা চেপে ধরলে, অনেকটা চাপ পড়লে এরকম রক্ত জমার ওই দাগটা হয়, স্বাভাবিকভাবে ওই দাগ হওয়া সম্ভব নয়। এরকম একটা সিচুয়েশান। তারপর ডাক্তারবাবু মানে যেহেতু যে প্রবলেমে ভর্তি হয়েছিল ছুটি দিয়ে দেয়, ঠিক হয়ে গেছে, বললো বাড়িতে এবার রেস্টে থাকবে। অফিসে মেল করে দেওয়া হয় অসুস্থ, এখন জয়েন করতে পারবে না, ছুটি অ্যাপ্লাই করে দেয়। বাড়িতে থাকেন এবং বলেন যে হসপিটালেও রাত্রেও আমার কাছে স্বপ্ন এসছেন যে যেই ঘুমের মানে ঘুম ঘুম ভাব আসছে, মনে হচ্ছে আমার বুকের ওপর চেপে কে বসে আছে, এবং শুধু তাই না, অদ্ভুত গলার কাছে একটা চাপ অনুভব করছি। যতবার ঘুম আসছে গলায় চাপ অনুভব করছি, এবং বুকের ওপরও একটা চাপ বা প্রেশার দিলে যে রক্ত জমে যায় না, সে দাগও হয়ে গেছে। একটা কাল্পনিক যদি কিছু হতো তাহলে তার দাগ জমবে না, মানে দাগ তো হবে না, কল্পনায় কেন দাগ হতে যাবে। এবং বলছেন ওই ভদ্রলোক যখন পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন, ওই গ্রামের যিনি বিক্রেতা, যিনি ঘটি গরম বিক্রি করছিলেন, তার মুখ থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল। অনেকেরই মুখ থেকে খারাপ গন্ধ আসে, সেই পচা গন্ধটা সব সময় নাকের কাছে ঘুরে বেড়াচ্ছে। আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে যেন আমি এই মরে যাই কি সেই মরে যাই। এই গন্ধটা আমি সহ্য করতে পারছি না। একেতে তো বুকের ওপর প্রেশার দিয়ে মনে হচ্ছে কে যেন বসে আছে, কে বসছে তাকে দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু একটা অদ্ভুত চাপ আর নাকের কাছে সেই তীব্র গন্ধ। বললো তাহলে কি করা যায়? বাড়িতে এসব বলার পর বাড়িতে বললো ঠিক আছে, তাহলে একদিন একটা সত্যনারায়ণ পুজো দিয়ে দেওয়া হোক, বাড়িতে একটু শান্তি সস্তায়ন হোক, এগুলো কেটে যাবে। স্বাভাবিকভাবে দিনক্ষণ দেখে তাই করা হলো। ডাক্তারকে দেখানো হলো যে হার্টের কোনো প্রবলেম কি না, এটাতে হয়তো এরকম হচ্ছে। সমস্ত রিপোর্ট করা হলো, সব ঠিক আছে, হার্টের কোনো প্রবলেম নেই। এরপর এবং কিন্তু বারবার ডাক্তাররা ওই
দাগটা দেখে ওদেরও একটু সন্দেহ হচ্ছে যে ওরকম দাগ কাউকে আঘাত না করলে, প্রেশার না দিলেও এমনি এমনিই দাগ হওয়া সম্ভব না, সেটা ডাক্তারদেরও বক্তব্য। যত দিন যাচ্ছে সমস্ত কিছু শান্তি সস্তায়ন যা যা করার করা হলো, ডাক্তার যা যা ওষুধ দিচ্ছেন সমস্ত খাচ্ছে ওষুধপত্র, কিছু তো ঠিক হলো না, উল্টে শরীর যেন খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটা সপ্তাহে তার ওজন কমছে, খাওয়া দাওয়া তো একেবারে ছেড়ে দেওয়ার মতন, মানে কিছু খাই না। বাড়িতে যারা বয়স্ক মানুষরা আসছেন মাঝে মাঝে দেখা করতে, মাসি শাশুড়ি আসছেন, আরও যারা বয়স্ক যারা আসছেন, তারা বলছেন যে যদি কোনো প্রেতে বা পিশাচে ধরে তারা নাকি প্রচুর খাবার খায়। ছেলে তো বেশি খাবার খাচ্ছে না, তাহলে হচ্ছে কেন? আরও যারা ওদের আত্মীয়র মধ্যে একটু মানে জ্যোতিষী চর্চা করেন বা এই ধরনের বিষয় চর্চা করেন, তাদেরকে ডাকা হলো। ওনার এক কাকা আছেন আর এক দুঃসম্পর্কের মামা আছেন, দুজনকেই ডাকা হয়েছে। তারা সমস্ত শুনে দেখে বলছেন কি, সারাদিন কি তোমার এই মানে বুকের ওপর যে প্রেশার, এই ব্যাপারটা হচ্ছে? বলছে সারাদিন তো একটা কষ্ট হচ্ছে, সবসময় নাকের কাছে ওই পচা গন্ধ, যে ঘুমোতে যাচ্ছে সবসময় হচ্ছে, ও ভয়েতে শুচ্ছে না, বসে বসে ঘুমাচ্ছে তবু ভালো, বালিশে মাথা ঠেকাচ্ছে না, এতটা ভয়, এতটা মানে ওকে ঘিরে রেখে দিয়েছে সব সময়। কিন্তু বলছিস বিশেষ করে কষ্ট আর একটা কানের কাছে দাঁতে দাঁত টিপলে যেমন একটা দাঁতে দাঁতে ঘষার একটা আওয়াজ, এটা শুরু হচ্ছে প্রতিদিন রাত 11:15 পর থেকে একেবারে। বলছে তুমি এইভাবে ঘড়ি দেখেছো? বলছে আমি ঘড়ি দেখেছি, বহুদিন ধরে আমার সঙ্গে হচ্ছে। কেঁদে ফেলে ইয়াং একটা ছেলে যে কাকাবাবু আমাকে বাঁচান, মামা আমাকে বাঁচাও, আমি পাগল হয়ে যাব, আমার মনে হয় বেশি দিন বাঁচবো না। লোকটার সঙ্গে একটু ঝগড়াঝাটি করেছিলাম, লোকটা কি কোনো তান্ত্রিক ছিল? এভাবে মানে কে মানুষকে এতটা মানে অভিশাপ দেয়, বা কারোর অভিশাপে এরম হবে কেন? তবু সেই মামা বললেন না, অভিশাপে এরকম তো সারা দিন কত মানুষ কত মানুষকে গালমন্দ করছে, থোড়ি না কারোর অভিশাপে এইসব কিছু হয়, এটা কোথাও একটা অন্য কিছু সমস্যা হচ্ছে। আবারও তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ওরা ঘুরেছে, এমন কোনো বড় মানে যেখানে যেখানে ভালো নাম করা তান্ত্রিক জ্যোতিষী কলকাতার বড় বড় জায়গায় কাউকে দেখাতে বাকি রাখেনি, সমস্যা কমেনি। টানা 3 মাস এই সমস্যা চলার পর গয়ার কাছে যে অঘরীদের একটা আস্তানা আছে, তো বিভিন্ন জায়গায় যোগাযোগ তো ওরা করছিল, সেখানে আস্তানার এক অঘরীর সঙ্গে ওরা যোগাযোগ করেন। রাজন্যা যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার বড় ছেলেকে নিয়ে গেছিলেন সেখানে, এবং শাশুড়ি এবং বাড়ির আর সবার কাছে স্বামীর দায়িত্ব দিয়ে বাধ্য হয়ে ছুটে যেতে হয়েছিল। তো সেই অঘরী বাবা আবার তার আস্তানা ছেড়ে কোথায় যান না। এদিকে এত অসুস্থ, লিকুইড ছাড়া মানে কিছু মুখে দেয় না, ওকে দেখলে বলছে চোখের দিকে তাকানো যায় না, ওদের মানে মা ছেলের সামনে বেশিক্ষণ বসতে পারে না, চোখ দিয়ে জল বেরিয়ে আসে, যে ছেলেটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তিনি আবার আসবেন না, তিনি বললেন যে আমি যেতে পারবো না, আমি আস্তানা ছেড়ে যাই না। ওনার আবার মানে গুরুর বারণ আছে, উনি কারুর মানে গৃহী কোনো সংসারে কোনো দিনও পা দেবেন না। এরা পড়লেন মহা মুশকিলে, কিন্তু উনি সব কিছু শুনে বললেন যে আমি ইনি সমাধান করে দিতে পারবো, কিন্তু আমি যেতে পারবো না, তাকে নিয়ে আসতে হবে। তাকে বহু অনুনয় বিনয় করা হলো যে আপনি দয়া করে চলুন, আপনার যাবতীয় সুযোগ সুবিধা আমরা দেখব, দয়া করে বাড়িতে থাকতে হবে না, আপনার থাকার আলাদা বন্দোবস্ত করে দেবো, চলুন একবার দেখে আসবেন, চলুন। আর এই রকম এই যে 3 মাস ধরে যে এরা বিভিন্ন জায়গায় ঘুরছে, দু একটা জায়গায় ঠকেওছে, কিন্তু এমন না যে সব জায়গায় খুব ভালো উপকার পেয়েছে, ঠকতে ঠকতে ওইখানে গিয়ে পৌঁছেছে। বলছে আপনি শেষ ভরসা, একটা কিছু মানে মুখ তুলে তাকান, এরকম করবেন না, ওই পেশেন্টকে নিয়ে আসা যাবে না এত দূরে। ও খাটে উঠে খাট থেকে নামাতে গেলে 2 জন ধরে নামাচ্ছে, তাকে এত দূরে কি করে এই জার্নি ও শরীরে নিতে পারবে না, ও শেষ হয়ে যাবে। উনি তখন কি করলেন, বলছেন আমার এক শিষ্যকে আমি পাঠাবো, সে গিয়ে দেখে আসুক, ও যাতায়াত করুক, মানে বলে আচ্ছা তাই করুক। তো শিষ্যর সঙ্গে কথা বলে বলে আমি পুরো বিষয়টা দেখব, একটু সুস্থ হলে তারপর ওকে নিয়ে আসো।
বলে আপনার শিষ্য পারবে? বলে হ্যাঁ, ওকে সুস্থ করে অন্তত এইরকম পজিশন থেকে বার করে দিতে পারবে। ওনার শিষ্য আসেন, একদম অল্প বয়সী ছেলে, খুব বেশি হলে 24-25 বছর হবে। বললো মিথ্যা কথা বলবো না, একদম ভরসা হয়নি। এই বাচ্চা ছেলে কি কাজ শিখেছে, কি জানে। তবু ওই অঘরী বাবাজির মুখের ওপর কিছু বলতে পারেনি। এমনি অঘরীদের সবাই ভয় পায়, না জানে এই বিপদের মধ্যে কি অভিশাপ দিয়ে বসে। ছেলেটি এলেন, তার ব্যাগে ছিল একটা নর কঙ্কাল, মানে মুন্ড, নরমুণ্ড যেটা থাকে অঘরীদের কাছে, একটু তেল সিঁদুর মাখানো এবং একটা খয়েরি খয়েরি রং হয়ে গেছে। দেখে কেমন একটা অদ্ভুত ভয় লাগলো। চোখের সামনে এভাবে গৃহস্থর মানুষ তো এগুলো দেখতে অভ্যস্ত না। তো ওটা বার করে ওর স্বামীর সামনে 3 থেকে 4 বার ঘোরালো। যেই ঘোরালো বলছে একদম দিনের বেলা, তখন খুব বেশি হলে বাজে 12টা 12:30 হবে, দুপুর হয়ে গেছে, কিন্তু কোনো রাতের বেলা না, গভীর রাত না, ওসব কিচ্ছু না। চতুর্দিকে কটকট করছে আলো, জানলা দরজা সব খোলা। বলছে পুরো ঝড়ের মতো ঘরের মধ্যে একটা অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে গেল এবং জানলার মানে পাল্লাগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এদিকে বাইরে কিন্তু কোনো ঝড় ওঠেনি, একদম আবহাওয়া পরিষ্কার। এই ঘটনা ঘটে চলেছে। এটা দেখে ওরা বলল কিছু একটা আছে। তখন ছেলেটি বলল, কি শুনতে পাচ্ছ কিছু? পেশেন্ট বলছে হ্যাঁ, কানের কাছে আওয়াজ করছে। ঠিক কানের কাছটা এসে দাঁত কিরমির করে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু কাউকে চোখে দেখতে পায় না। বারবারই বলছি, কাউকে দেখতে পায় না। অনুভবেতেই ওকে শেষ করে দিচ্ছে। 3 মাস তখন কিন্তু অতিক্রান্ত অলরেডি। কানের কাছে দাঁতে দাঁত চেপে কটকট কটকট করে আওয়াজ করলে যেন একটা অদ্ভুত শব্দ হয়। আর অনেকক্ষণ ধরে শব্দটা হলে মানুষের কান ঝালাফালা হয়ে যাবে, সে নিতে পারবে না একটা ওরকম একটা শব্দ। বলছে শব্দটা হচ্ছে, বলছে করতে দাও, যা করছে করতে দাও, চুপ করে সহ্য করো। আরে কাঁপছে ঠকঠক করে। বলে বন্ধ করুন আপনি, এই ওটা যে মুন্ডটা ঘোরাচ্ছে হাতের মধ্যে নিয়ে, বলে বন্ধ করুন, আমি পারছি না, ও প্রচণ্ড বাড়াবাড়ি করছে, কষ্ট দিচ্ছে আমাকে, কষ্ট দিচ্ছে, আওয়াজ মানে মনে হচ্ছে কানের মধ্যে ঢুকে যাবে মনে হচ্ছে, পারছি না, বন্ধ করুন, এভাবে বলে যাচ্ছে। সেখানে অঘরী বলছেন চুপ করে সহ্য করো, কোনো কথা বলবে না, শুধু হ্যাঁ বা না বলবে। বললো ওইটুকু ছেলে, যাকে মনে হচ্ছিল একটা নিতান্ত অল্প বয়সী ছেলে, কি জানে, তার মধ্যে একটা এত গুরুগম্ভীর ভাব, তার গলার আওয়াজ পুরো পরিবর্তন হয়ে গেছে। যখন প্রথম আলাপ হয়েছে, ওদের সঙ্গে অতটা রাস্তা এসেছে, একদম সাধারণ একটা 23-24 বছরের ছেলে যেমন হয়, কিন্তু এবার যখন সে কাজে বসেছে, তার গলার আওয়াজ, তার কথাবার্তা, হুঙ্কার, একটা হুঙ্কার ছাড়লো। বলছে বাড়ির সবাই কেঁপে উঠল, যে বন্ধ কর, কি চাইছিস, কেন পেছনে লেগেছিস, কি করেছে তোর ক্ষতি, যা ইচ্ছা তাই করলে হলো। বলছে কেন করেছিস? অদ্ভুত বিষয় বলছে, যেটা জানা গেল বিশ্বাসের বাইরে। ওই যে ঘটি গরম বিক্রি করছিলেন, অনেকে ভাবছেন তিনি হয়তো প্রেত ছিলেন। না, তিনি প্রেত ছিলেন না, তিনি মানুষ ছিলেন। তিনি বহুদিন ধরে যখন কাজ করার পর, স্বাভাবিক শ্রমজীবী মানুষ, দুপুরের টাইমে ওখানে একটি ওই স্টেশনের আশেপাশে কোথাও একটা বসে থাকতো, বা কখনো ঘুমিয়ে থাকতো, অনেক সময় প্রস্রাব করেছে। তো এই যে আত্মাটি, এ বহুদিন আগে রেলেতের প্রাণ যায় অকালে, এবং প্রাণটা গেছিল 11:15 এই সময় গেছিল। তো কি ট্রেনে প্রাণ গেছিল ওই সময়, তো লোকাল ট্রেন জানি না, এগুলো কোনো ইনফরমেশান নেই। যাই হোক, সেই সময় থেকে ওই টাইমটা হলে প্রতিদিন রাত্রেও মানে প্রচণ্ড কষ্ট পায়। ওই যে রেলের ওর ওপর দিয়ে চলে যাবার যে যন্ত্রণা, শরীরের মধ্যে যে চাপ অনুভবটা হয়, সেটা ও খুব কষ্ট পায়। তো এইরকম সময় ওই আত্মা যখন প্রতিদিন জেগে ওঠে ওই স্টেশনের ওই অংশটাতে, তো ওই হকার ভদ্রলোক একদিন ওই সময় কীভাবে ওখান দিয়ে পাস করছিল। দেখুন, প্রেতকে তো কেউ চোখে দেখতে পায় না, আর 90% মানুষ বিশ্বাসই করে না যে এসব কিছু হয়, তো চোখে দেখা তো দূরের কথা। তো তিনি তার কাজকর্ম সেরে ওখান দিয়ে যাচ্ছেন,
কিভাবে যেন তার জামা কাপড় নাকি ময়লা ছিল, বহুদিন কাচেনি বা কিছু, এটা প্রেতের বক্তব্য। সেখানে ওকে ধরে নিয়েছিল। ধরে নেবার পর ওর শরীরে দীর্ঘদিন ধরে, বলছে বছরের পর বছর ওকে বসবাস করেছে, এবং প্রতি রাতে 11টা 15 বাজলে ওর ওপর ওই ভয়ঙ্কর চাপ দেয়, ওকে কষ্ট দেয়। তা সত্ত্বেও ওর যেহেতু রাশ খুব ভারী ওই হকার ভদ্রলোকের, এবং ম্যাক্সিমাম সময় কাজকর্ম শেষ হয়ে গেলে নেশা করে পড়ে থাকে রাতের দিকটা, এবং তাকে বহন করে চলেছে, এবং সেখান থেকেও একটা শক্তি পেয়েছে যাকে যা দেখে বলে দেয়, এবং সেই প্রেত ওর মুখ দিয়ে বলায় যে এবার এটা হবে সেটা হবে। অনেকের সঙ্গে নানা রকম মুখের খারাপ ভাষায় আদান প্রদান হয়, অনেকে ওকে অ্যাভয়েড করে, আবার এমনি সময় সে খুব ভালো। বলছে এইরকম তো চট করে শোনা যায় না, একটা জীবিত প্রাণীর ওপর সে ভর করে আছে, কিন্তু তার এতটা ক্ষতি করতে পারেনি। যায় একে যেমন 3 মাসে বিছানায় শয্যাশায়ী করে দিয়েছে, সবার রাশ যে কথাটা বলে যে হালকা হয়, কারোর রাশ খুব ভারী হয়, ওকে ধরার পরও কিন্তু ও নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে, সে তার কাজকর্ম করে যাচ্ছে। এর রাশ এত হালকা, ওর কাছ থেকে এখানে ট্রান্সফার হয়েছে। তারপর থেকে এই ও বসে বসে গল্প করেছে, কী মনে হয়েছে যে এর কাছে গেলে হয়তো আমি আরও ভালো থাকবো, যে ওকে আর একটা ধোপ দুরস্তর পোশাক পরে আছে, কিভাবে একটা ভালোভাবে থাকবো। ওরাও নাকি চায় যে যে কদিন আমার এই প্রেতজনিতে থাকবো, একটু ভালো কোনো একটা কি বলবো শরীর পাবো, সেখানে থাকবো, ভালোভাবে থাকবো, ভালো জীবন কাটাবো, তাই জন্য নাকি এটা হচ্ছে। এনারা শুনলেন, কি করবেন, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল, কিছু তো বলা যায় না যে না এসব হয় নাকি, এরকম তো জীবনে শুনিনি। আর প্রত্যেকেরই একই কথা, কেউ কেউ জিজ্ঞেস করেই ফেললেন যদি তাই হয় তাহলে তো যাকে ধরেছিল তার ক্ষতি হবে, সে ভালো আছে, সব কিছু জীবনযাত্রা স্বাভাবিক চালাচ্ছে, আর এরকম পুরো মরণাপন্ন অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো সেই 23-24 বছরের অঘরী ছেলেটি অনেকবার বোঝানোর চেষ্টা করলো, দেখলো, তারপর বললেন যে আপনারা তো সংসারী গৃহী, আপনারা আপনাদের যে যুক্তির অ্যাঙ্গেল দিয়ে ভাবছেন সেই যুক্তি দিয়ে আমি আপনাদের কোনোদিনই বোঝাতে পারবো না, আর আর বোঝাতে চাইলেও আপনারা বুঝবেন না। তো এই তর্ক থাক, যে কাজে এসছি ওনাকে সুস্থ করা লক্ষ্য না তর্ক বিতর্ক করা লক্ষ্য। বলে না না সুস্থ করে দাও, আমাদের কোনো এই এত নলেজের দরকার নেই। বলে আমি সমস্ত দেখে গেছি, ওকে আমি একটা বন্ধন দিয়ে গেছি, কিছুদিন ওকে কিছু এখনও করবে না, খুব বড় কিছু ক্ষতি করবে না, যেমন আছে সেরকমই থাকবে, কোনো বড় ক্ষতি করবে না, ওকে আমি শাসন করেছি। আমি এবার আমার গুরুদেবকে গিয়ে বলছি। আর একটা গুঁড়ো গুঁড়ো অদ্ভুত দেখতে সিদ্ধি পাতার যেমন থাকে ওরকম টাইপের দেখতে, বলো এটা দিয়ে দিল, বলো প্রতিদিন 1 গ্লাস দুধের সঙ্গে খাইয়ে দেবেন প্রতিদিন, কিন্তু এটা অন্য টাইপের। বলো আমরা কিসের শেকড় বাকড়, বলে আমাদের কোনো মাথা কাজ করছিল না যে এই যে জিনিসটা খাওয়াচ্ছে সেটা কি, সেটা খেলে যদি ক্ষতি হয়, কেন বিশ্বাস করছি, কোনো যুক্তি সেই বিপদে আমাদের কাজ করেনি, বলেছে আমরা করে গেছি। জানো এদিকে এমনিও তো মরণাপন্ন হয়ে গেছে, না যদি কিছু হয় তাহলে একটা চেষ্টা করা যাক যদি পেশেন্টকে বাঁচানো যায়, এরকম একটা সিচুয়েশান এসে হাজির হয়েছে তাদের কাছে। তাই করলো, টানা 15 দিন যেভাবে বলেছে, এবং প্রতিদিন ঘরে ধূপ ধুনো দেওয়া, প্রতিটা দিন যা যা বলেছে সমস্ত কিছু করা, তার সঙ্গে যেটা খাওয়াতে বলেছে দুধের সঙ্গে মিশিয়ে, উনি ঠিক নাম বলতে পারলেন না, ক্ষমা করবেন, আমিও বলতে পারলাম না, বললো একটু সিদ্ধি পাতার মতন দেখতে। ওইটা খাওয়ানোর পর বললেন সুস্থ হয়ে একদম দাঁড়িয়ে গেল, তা না, তবে আগের থেকে একটু যেন নর্মাল হলো। বলে যেমন ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিল, একটু একটু করে সেই বাচ্চাদের মতো গলা গলা ভাত খেতে শুরু করলো। বলেছিল একদম আমিষ খাবার দেবেন না, কোনো রকম আমিষ খাবার দেওয়া হতো না, একদম সেদ্ধ ভাত টেস্টহীন দেওয়া হতো, কোনো ভালো খাবার না। বলে যত ভালো খাবার দেবেন ও তত থাকবে, ও খাবার জন্য এসেছে, তো ভালো মন্দ কিছু দেবেন না। আর আপনারা কদিন শরীর অসুস্থ বাড়ি আসার পরে একটুখানি চিকেন স্টুফু এগুলো দিয়ে আরও 12টা বাজিয়েছেন, ওর লোভ আরও বাড়িয়ে দিয়েছেন। উনি অঘরি বলে যাচ্ছে, এরাও শুনে যাচ্ছে,
বিশ্বাস অবিশ্বাসের দোলাচল। একটা শহুরে পরিবার, শিক্ষিত পরিবার, হঠাৎ করে এই ধরনের জিনিস হলে তারা কি বুঝবে, কি বিশ্বাস করবে, তেমন পরিস্থিতি ওদের হয়েছিল। তো সত্যি একটু পরিবর্তন হলো অবস্থার। এরকম পরিবর্তন হলো যে তাকে অ্যাটলিস্ট ওই অঘরীর আশ্রম অবধি বাড়ির গাড়ি করেই নিয়ে যাওয়া সম্ভব, মানে গাড়িতেও বসে অন্তত যেতে পারবে, ট্রাভেল করতে পারবে, সেটুকু মানে শরীরের ক্ষমতা তৈরি হয়েছে। নিয়ে যাওয়া হলো প্রাণ হাতে করে, যে যদি আরও অসুস্থ হয়ে যায়, সমস্ত কিছু ভেবে নিয়ে যাওয়া হলো। এবং অঘরী তখন তাকে হাতে কাছে পেয়ে বললেন, শরীর থেকে বেরো। বলে, চোখের সামনে এই ঘটনা প্রথমবার দেখলাম, শরীর থেকে বেরিয়ে যা। বলছে প্রথমে একটা লোহার শেকল আর দড়ি দিয়ে পুরো শরীরটা ওকে টেনে বাঁধলো। উনি বলছেন আমার স্বামীকে ভাবে বাঁধছে, আমার চোখ দিয়ে জল এসে গেছে যে এইভাবে বাঁধছেন কেন। বলছে কিচ্ছু ভয় পাবেন না। অঘরী বাবার যে চেলারা চামুন্ডারা ছিল, বলে আপনি ভয় পাবেন না, চুপ করে থাকুন, আপনার স্বামীকে সুস্থ করে আপনার হাতে মা আমি তুলে দেব, শুধু আমাদের কাজের মাঝখানে আপনি আসবেন না, কারণ আপনারা এগুলো বোঝেন না, শুধু কথা বলে আরও ওর বিপদ ডেকে আনবেন, বা তেমন হলে আপনার বাইরে বসুন। বলে না, আমরা থাকবো, কোনো কথা বলবো না। আর প্রতিবার করে এক একটা করে প্রশ্ন করে, সে হাঁপায় আর তাকে সর্ষে ছুঁড়ে মারে। বলে এগুলো গল্পেতে শুনেছি, আগেকার দিনে গ্রামের মহিলারা বলতো, চোখের সামনে চোখে দেখছি যে সত্যি এরকম সর্ষে পড়া ছেটালে আসে, জ্বলে যাচ্ছে, চিৎকার করছে। তার বাড়ির লোকেরা হাউ হাউ করে কাঁদছে, তার মানে উনি ওয়াইফ, উনি কাঁদছেন, ছেলে কাঁদছে, আর যারা গেছিল প্রত্যেকে কান্নাকাটি করছে। বলছেন ছেলেটাকে ছেড়ে দিন, আমরা কি জানি কি করব, যা হবে হবে, আমাদের কপালে যা আছে ছেড়ে দিন, এভাবে অত্যাচার করবেন না। বলে সাধারণ কথা বুঝতে পারছেন না, একটা মানুষের গায়ে সর্ষে দিলে সেরকম চিরবির করবে কেন, কিছু যদি নাই থাকে এটুকু তো বুঝুন। সব কিছু সহ্য করে টানা 45 মিনিট মানে প্রেতের সঙ্গে অঘরী বাবার একটা কনভারসেশন চললো। যা প্রশ্ন করে কখনো উত্তর দেয়, কখনো দেয় না, এই করে 45 মিনিট চলার পর সে নেতিয়ে পড়লো। তারপর ওরা জল টল দিল, বললো এবার আপনারা কিছু যদি লেবু জল বা কিছু দেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সারাদিনে লিকুইড দেবেন, অন্য কোনো খাবার দেবে না। একটা ঘর দিল, বললো আজ এই ঘরটায় থাকুন, একটু সুস্থ হলে কালকে আপনারা বেরিয়ে যাবেন, অনেকটা শরীরেও ধকল গেছে। কিছু খাবারেরও ব্যবস্থা করে দিল, গরম দুধ, পরে অনেক পরে গরম দুধের ব্যবস্থা করে দিল। বললো ভালো হয়ে যাবে। তখন ঘুম থেকে উঠলো, ওরকম তো একদম অজ্ঞানের মতো হয়ে গেছিলো। ঘুম থেকে যখন উঠলো বলছে ভালো লাগছে, শরীরটা প্রচণ্ড হালকা লাগছে। যাকে ধরে ধরে মানে নিয়ে যেতে হতো, গাড়িতে তুলতে হয়েছিল প্রায় ধরে, শরীরে দুর্বল, পা দুটো কাঁপছে, এতটা দুর্বলতা। সে রীতিমতো ওই অঘরী বাবার ঘরটা থেকে আর যেখানে ওকে থাকতে দিয়েছিল বেশ অনেকটা ডিস্টেন্স, অনেকটাই, সেই অবধি ঘুম থেকে উঠে নিজে খাট থেকে নেমে হেঁটে এসেছে। বলে তুমি একা হেঁটে এলে, তুমি শক্তি পাচ্ছ পায়ে? বলে হ্যাঁ, পায়ে শক্তি পাচ্ছি। বলি কদিন হয়েছিল যেটা ওপরের পোর্শনটা বডির ভারী লাগছিল, তলাটা হালকা, আমি নিজের শরীরে নিজে ব্যালেন্স পাচ্ছিলাম না, মনে হচ্ছিল এক্ষুনি উল্টে পড়ে যাব। সেই জায়গা থেকে আমি মুক্তি পেয়েছি, আমার শরীরটা সত্যি ভাল লাগছে বলে নিজেই কাঁদছে। তারপর অঘরী বাবাকে বলা হলো যে আপনার বিষয়টা শুনেছি, যে ওই যারা হকার, যিনি ভদ্রলোক, তাকে এরকম ধরেছিল, আপনার শিষ্য যা বলল, তো সেটা কি তাই নাকি এছাড়া আরও কিছু আছে? বলো দেখুন, যিনি মারা গেছেন মানে যিনি প্রেত, সে নিজে একজন অত্যধিক গরিব একজন হকার, সে ওই কাজ করেই ফিরছিল, ওই 11টা 15 একটা গাড়ি ওকে এসে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আর সারাদিন সেদিন না ভালো করে তার খাওয়া হয়নি, অভুক্ত ছিল। বাড়ি যাবো, খাওয়া দাওয়া করব, ভালো করে কদিন রোজগারপাতি চলছে না, যা হয় গরিব মানুষের জীবন। আর সেই অনাহারে অতৃপ্ত শরীরে জীবনটা শেষ হয়ে গেল খুব অল্প বয়সে। মানতে পারিনি, শরীরের মানে ওই যে কষ্ট, খেতে পেলাম না, তারপর থেকে শুধু খাবার জন্য, প্রেতের কোনো খাবারের দরকার হয় না, কিন্তু তার আত্মার অভুক্ত, সবসময় ভাবতো একটা কাউকে ধরবো, তার শরীরের ওপর ভর করে আমি কিছু খাবার পাবো। ওর উদ্দেশ্য আপনার স্বামীকে মেরে ফেলা ছিল না, স্বামীর ওপর ভর করে যতদিন প্রেতজনিতে থাকবো,
কেন উনি বলছেন একটা মানুষের ধরুন কারোর জীবন 60 বছর অবধি, সে 22 বছর বয়সে কথার কথা হয়তো তাকে একটা অপঘাতে মারা যেতে হলো, এই সময়টুকু সে প্রেতজনিতে থাকবেই, তার মুক্তি হবে না। এই সময়টুকু ওরা কিছু কিছু আত্মা সুষুপ্তিতে থাকে, আবার কেউ এই ধরনের অনাহারে বা প্রচণ্ড যারা কষ্ট পেয়েছে তারা ছটফট ছটফট করতে থাকে। তো এই তাদের মধ্যে অন্যতম। সেই ছটফটানির জন্য এক একটা শরীর খুঁজে বেরিয়েছে, তার শরীরে ছিল, ও এই শরীরটাকে ওই যে সুন্দর জামা কাপড় পরা আর তার হাত থেকে খাবার দিচ্ছে, তখন ওকে অলরেডি ধরে আছে, এই সমস্ত কিছুতে হয়ে দুপুরবেলা ওই ফাঁকা স্টেশনে ও রাস হালকা ওকে ধরে নিয়েছে। এখন হবে যে ওনার হাত থেকে তো কতজন খাবার খাচ্ছে, এর কি হেন হলো? বলে এর উত্তর নেই, এটা কপাল। লাস্টে সেই শেষ অবধি গিয়ে ভাগ্যের বিষয় যে সে রাস হালকা একে ধরেছে, বলছে অনেককে ধরছে, কতজন যে মারা যাচ্ছে, যারা আমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দেখি, সবাই যে সব কিছুর স্বাভাবিক না সেটা আপনারা কেউ বিশ্বাস করবেন না, যে প্রচুর ঘটনা ঘটে আমাদের কাছে আসে। তারপর আস্তে 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 ওনার স্বামী অনেকটা ভালো আছেন এবং ওই কোম্পানিতে জবটাও ওনার চলে গেছিলো। এটা ওনার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে স্বামীর অসুস্থতা, প্রাইভেট জায়গা কাজ তো চলে গেছিলো। পরবর্তীকালে উনি অন্য কোম্পানিতে জয়েন করেন, ওষুধের না অন্য কোম্পানিতে জয়েন করেছেন। এখন মোটামুটি ম্যাক্সিমাম সময় ওয়ার্ক ফ্রম হোম চলে, শরীরে আগের মতো জোরটা নেই, তবে এমনি ভালো আছেন। একটা কোথাও না কোথাও মানে এখন খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়েন, অল্পতেই শরীর খারাপ হয়, এগুলো হয়, এছাড়া বিপদমুক্ত। এবং প্রতিটা দিন গুরু দীক্ষা নিয়েছেন, গুরু দীক্ষা নিয়ে এখন ঠাকুরের মন্ত্র জপ করেন, যেগুলো কখনো করতেন না বা ভাবেন উনি এইসব মন্ত্র দীক্ষা নেব বা কিছু। এতে শরীরকে একটা দীক্ষা একটা প্রোটেকশান দেয়, সেই জন্য দীক্ষা নিয়েছেন। ওই অঘুরি বাবাই বলেছিলেন যে আমার কাছে আর আসতে হবে না, দীক্ষা নিয়ে রেখো, ভবিষ্যতে আর এসব কিচ্ছু তোমাকে ধরবে না, মন্ত্র তোমাকে আটকে রাখবে। ঈশ্বরের আশীর্বাদে আপনি ভালো আছেন এবং আমরাও কামনা করব ওনারা যাতে এভাবে সুস্থ থাকেন, ভালো থাকেন। আর যে মর্মান্তিক পরিস্থিতি উনি পেরিয়ে এসছেন, আর যেন ওনার জীবনে এই ঘটনা না ঘটে, এই কামনা রইল। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাবে।